নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প রবিবাসরীয় আনন্দবাজারে প্রকাশিত জননী। ওই দেখো, ওই দেখো, আজ আবার একটা মাছ নিয়ে চলে গেল। এই যা যা, হাড় জ্বালানি হতচ্ছাড়ি, আমায় জ্বালিয়ে খেলে গো। দুর্বল শরীরে রোগা হাতেই উনুনের একটা কাঠ তুলে ছুটে মারে বিন্তি। লক্ষের গায়ে লাগে না কাঠটা, শুধু খানিকটা দূরে গিয়ে পড়ে এক কাদা আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে জ্বলতে থাকে। জ্বলন্ত চোখে ওর পালানোর পথের দিকে চেয়ে হাঁপাতে থাকে বিন্তি। এইটুকুতেই বড্ড পরিশ্রম হয়ে যায় আজকাল। পারল না কাঠটা গায়ে লাগাতে, লাগলে বেশ হতো। পুড়ে মরলে বাঁচেও। অত বড় মাছটা, উফ! আফসোসে মনের ভেতরটা হায় হায় করে উঠল ওর। একটু দূরেই কদিন আগে কেটে আনা কাঠগুলো কেটে টুকরো টুকরো করে এক জায়গায় গুছিয়ে রাখছিল জগাই। দিন দুয়েক আগে কৈলাস খুঁড়ো বাগানের কাজ কাটছিল। কি ভাগ্যি সেই সময় গিয়ে পড়েছিল ও। মোটা মোটা ডালগুলো দেখে চেয়ে এনেছে ও। কেটে কুটে ভালো করে মুড়ে তুলে রাখবে, বর্ষার সময় কাজে লাগবে। বউয়ের চিৎকার শুনে ছুটে আসে। কি হলো রে আবার, খামোকা চেল্লাচ্ছিস কেন? কি হলো? ওই দেখো, নিজের চোখে দেখো, আজ আবার একখানা মাছ তুলে নিয়ে চলে গেল। ওই অত দামের মাছ, খামোকা চেল্লাচ্ছি আমি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? 1000 বার ধরে বলছি তোমায়, তারাও ওই লক্ষ্মীচারীকে, তাও শুনবে না আমার কথা। পীড়িতের বান ডেকেছে যে তোমার, চোখেও দেখতে পাও না আর কানেও নাও না কিছু। ওই অত বড় মাছটা। বলতে বলতে ক্ষোভের দুঃখে প্রায় কেঁদেই ফেলে বিন্তি। ওর আঙুলের অনুসরণ করে চোখ ফেরায় জগাই। লক্ষ্মীছাড়ি ততক্ষণে নিরাপদ দূরত্বে সরে গিয়ে থাবার মধ্যে মাছ লুকিয়ে নিরীহ আধবোজা চোখে চেয়ে আছে এদিকেই, যেন কিছুই হয়নি। সেই নীল চকচকে মায়াবী চাউনি, ভালো মানুষের মতো মুখ দেখে খুব একচোট হাসি পেলেও চেপে যায় জগাই। এখন হাসলে বিন্তি আরও ক্ষেপে যাবে। আর সত্যি তো, অত বড় একটা মাছের দাম কি কম? রোগা বউটা দুবেলা খেতে পারত। এমনিতেই এখন কাজকর্ম নেই বললেই চলে, পয়সা কড়ির টান। রোজগার বাজার ঠিকমতো করে উঠতে পারে না জগাই, টেনে টুনে চলতে হচ্ছে। তার মধ্যে জিনিসপত্রের দামও তো আকাশ ছোঁয়া একেবারে। এদিকে সদ্য মা হয়েছে বিন্তি, পেটে রাক্ষসে খিদে, দুধ টানছে বাচ্চাটা। এই সময় কোথায় একটু দুধটা ঘিটা ভালো মন্দ খাবে? সেসব তো চুলোয় গেল। পেট ভরে মাছ ভাতই জোটাতে পারছে না জগাই। শালা, ঠিক এখনই কাজে মন্দা। হাত ফাঁকা হয়ে আসছে, তবু আজ বাজারে গিয়ে বড় বড় পার্শে মাছ দেখে নিজেকে আর সামলাতে পারল না। বিন্তি বড় ভালোবাসে ধনেপাতা সর্ষে দিয়ে পার্শে মাছের ঝোল। আহ, ওই দিয়ে এক থালা ভাত ঠেলতে পারে ও নিজেও। খরচ একটু বেশি হলো, তবু নিক, যাকগে, একদিন একটু ভালো করে খাক বউটা। পরের কথা না হয় পরেই ভাবা যাবে। অভাব তো নিত্যই, তবে কাজ একটা পাওয়ার সম্ভাবনা আছে। বাজার থেকে ফেরার সময় নগেন ময়রার সঙ্গে দেখা হলো রাস্তায়। বলল তো বাড়িতে যেতে, কি নাকি কাজ আছে। যাতায়াতের পথে দেখেছে জগাই, নগেনদার দোকানের পাঁচিলটা একেবারে ঝরঝরে হয়ে গেছে, মেরামতের দরকার। না হলে পুরোটাই ধসে যাবে। হয়তো সেজন্যই। কাজটা পেলে ভালো হয়,
হাতে দুটো পয়সা আসে। একটু পয়সা পেলে হঠাৎ বিন্তির চিৎকারে চটকা ভাঙে ওর। কোলের কাছে নাকি বাকি মাছ তিনটে টেনে নিয়ে গলার শির ফুলিয়ে সমানে চেঁচাচ্ছে ও। বলি, কানে যাচ্ছে কথা? আজ যদি তুমি ওকে না তাড়িয়েছ, আমি অনর্থ করব, এই বলে রাখলুম। নিত্যদিন এই জ্বালায় আর চলতে পারবো না। একে ছোট বাচ্চার ঘর, তার মধ্যে বিড়াল ঘুরঘুর করবে, দুধ মাছ সবেতে মুখ দেবে, এখানে ওখানে লোম ছড়াবে, নোংরা করবে। উফ মা গো, ছি ছি ছি, কি ঘেন্না, কি ঘেন্না। ঘৃণায় মুখ বিকৃত করে বিমতি। চুপ করে থাকে জগাই। প্রথম দিকে, মানে বিয়ের পরপর, অনিচ্ছে হলেও জগাইয়ের এই বিড়াল প্রীতি তবু একরকম মেনে নিয়েছে বিন্তি। ইদানিং বাচ্চাটা আসার পর থেকেই লক্ষ্মীছাড়ির ওপর কেন যে এত খাপ্পাও, জগাইয়ের হয়েছে জ্বালা। ফেলতেও পারে না, রাখলেও বিপদ। মায়া পড়ে গিয়েই হয়েছে বিপদ। মায়া থেকেই যত জ্বালা। এইটুকু একটা সাদা ধপধপে স্পঞ্জের বলের মতো দেখতে ছিল ওকে, যেদিন রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। তারপর থেকে আজ কয়েক বছর কেটে গেছে। তারাই কি করে বড্ড মায়া এসে নিরুপায় করে ফেলে যে। আর ওর যত মায়া, বিন্তির তত রাগ। তার মায়ার চেয়ে বেশি রাগ বললেও ভুল হবে না। তবে আজ কিন্তু লক্ষ্মীছাড়ি খুবই অন্যায় করেছে। এত সাধের পার্শে মাছ চোখের সামনে দিয়ে তুলে নিয়ে গেল। কদিন আগেই এক পো দুধে মুখ দিয়ে পুরোটা নষ্ট করে দিল। অভাবের সংসারে একটা মাছ, এক পো দুধ কি কম কথা? সত্যি বিন্তির রাগ হওয়াটাই স্বাভাবিক। না, একটু শাসন করা দরকার লক্ষ্মীছাড়িকে। কিন্তু করবে কি করে? ওর চোখের দিকে তাকালেই যে সব কথা ভুলে যায় জগাই। এত শয়তান, চোখ পিটপিট করে এমন চাইবে যে না হেসে পারে না ও। এটাও জানে বিন্তি, তাই ওর রাগ বোধহয় এত বেশি। তবু বউকে খুশি করতে আজ কয়েক পা তেড়ে যায় জগাই। চোখে মুখে কঠিন রাগের ভান, গলার শির ফুলিয়ে চেঁচিয়ে ওঠে, তবে রে? তবে তাতে কিছুই এসে যায় না। এক পাও নড়ে না লক্ষ্মীছাড়ি। নিশ্চিন্ত মনে বসে মাছটা শেষ করে জিভ দিয়ে চেটে চেটে সারা শরীরটা পরিষ্কার করতে থাকে। তারপর জগাইয়ের রাগের প্রত্যুত্তরে একটা আদুরে মিয়াও শব্দ করে হেলতে দুলতে অদৃশ্য হয়ে যায়। বুঝিয়ে দিয়ে যায় জগাইয়ের রাগের অভিনয় ওর বুঝতে বাকি নেই। তবে এখন এখানে বসে থাকাটা মোটেও নিরাপদ নয়। চুল্লির জ্বলন্ত একটা কাঠ লক্ষ্যভ্রষ্ট হয়েছে মানে যে সবগুলোই হবে তারও কোনো মানে নেই। অতএব মানে এখান থেকে কেটে পড়াই ভালো। ওর চলার পথের দিকে চেয়ে চেয়ে দেখে জগাই। ভারী মিষ্টি লাগছে না ওকে? মোটা হয়ে গেল নাকি বাচ্চা হবে? এই মরেছে, আবার লক্ষ্মীছাড়িও বেছে বেছে ঠিক এই সময়ই। সেই জন্যই এত খাই খাই। ওদের তো আবার ৩-৪টে একসঙ্গে। সর্বনাশ। ভয়ে ভয়ে বিন্তির মুখের দিকে চায় ও। গম্ভীর মুখে বাকি মাছ কটা ভাজছে। জানতে পারলে কুরুক্ষেত্র হয়ে যাবে। না, এবার লক্ষ্মীছাড়ির বাস উঠল বলে। চিন্তিত মুখে চানে যায় জগাই। আর দেরি করলে বিন্তির মুখ ছুটবে। সামনে বিরাট অশান্তি অপেক্ষা করে আছে। এ বাড়িতে লক্ষ্মীছাড়ি আর বেশি দিন নেই। মনটা একটু খারাপ হয়ে যায় জগাইয়ের। মায়া বড় সর্বনেশে জিনিস, যত নষ্টের মূল। আজ আর খাওয়ার সময় ধারে কাছে দেখা গেল না ওটাকে।
অন্যদিন থাবা গুজে জগাইয়ের পাতের সামনে ভালো মানুষটির মতো চোখ বুজে বসে থাকে, মুখ দেয় না কিচ্ছুতেই। কিন্তু ওর ওই বসে থাকাও বিন্তির দু চোখের বিষ। বউয়ের চোখ তাও এড়িয়ে এদিক ওদিক তাকায় জগাই। গেল কোথায়? এই সময়টা তো রোজই আসে। আজ বিন্তির ভয়ে এলো না নাকি? খাওয়ার শেষে কাটামাখা এক মুঠো ভাত উঠোনের এক কোণে নামিয়ে দিতে দিতে আবারও ইতিউতি চায় জগাই। নেই তো। জবার ঝোপে শুয়ে থাকে অনেক সময়, পায়ে পায়ে সেইখানটাও দেখে এলো একবার। না, কে জানে কোথাও উধাও হলো ভর দুপুরে। ভাতটুকুও তো পড়ে রইল, খেলো না কিছু। কেন যে কে জানে। মনের ভেতরটা কেমন যেন খচখচ করছে। মায়া, মায়াই যত নষ্টের মূল। দীর্ঘশ্বাস ফেলে জগাই। মুখ ধুয়ে দাওয়ায় উঠতে উঠতেই নগেন ময়রার কথাটা মনে এলো। যেতে বলেছিল। যাবে নাকি এখন? দোনোমনো করেও বাতিল করল। না থাক, এই ভর দুপুরবেলা। ময়রার পো খেয়ে দে একটু শুয়েছে হয়তো, এখন গেলে বিরক্ত হবে। তার চেয়ে রোদটা পড়ুক, বিকেলের দিকে একবার যাবে ক্ষণ। ট্যাগ থেকে একটা বিড়ি বার করে ধরাতে ধরাতে অলস চোখে বিন্তির দিকে চায় জগাই। খাওয়া দাওয়া শেষ করে হেসেল গুছিয়ে বাসন নিয়ে চৌধুরীদের পুকুরে গেল। বেশ রোগা হয়ে গেছে বউটা। বাচ্চা হয়ে কটা দিনই বা শুয়ে বসে থাকতে পেল। সাতকুলে তো কেউ নেই যে দুটো দিন বউটার একটু যত্নআত্তি করবে। না ওর দিকে দিক, না বিন্তির। কোনো মতে আতুরটা কাটতেই হেসেল ঠেলতে ঢুকতে হলো। কাচাকুচিটা অবশ্য জগাই নিজেই করে দেয়, যতটুকু সুসার হয়। রোগা শরীরে ঠান্ডা লাগলে বাচ্চাটা অসুখে পড়বে। বাসনটা কিছুতেই ওকে মাজতে দেয় না বিন্তি। বলে, পুরুষ মানুষ আবার পুকুরে গিয়ে বাসন মাজবে নাকি? ও মানায় না। আর এসব তুমি পারবেও না। তেলকালি সব থেকে যাবে। মাঝখান থেকে আমার কাজ বাড়বে, আবার সব নিয়ে নতুন করে বসতে হবে। মনে মনে হাসে জগাই। পুকুরে যাওয়ার দরকার কি? পুকুর থেকে 2 বালতি জল তুলে এনে উঠোনে বসে বাসন ধুয়ে ফেললেই তো ঝামেলা মিটে যায়। আসলে বিনতি দেবে না করতে। পিটপিটে স্বভাব হলে যা হয়। নিজের হাতে না করলে মন ভরে না। বিন্তির কথা ভাবতে ভাবতে মায়ায় ভরে ওঠে মন। একটু মেজাজি মেয়ে ছেলে বটে, কিন্তু বউ ওর ভারী লক্ষ্মীমন্ত। এই এক ঘর এক তাওয়া, অথচ যেন ছবির মতো তকতকে। উঠোনে একটা কুটো পড়ে থাকতে দেয় না বিন্তি। একরত্তি জায়গা, তার মধ্যে কেমন গুছিয়ে পুঁই চারা, লাউ কুমড়োর মাচা, কোণের দিকে লঙ্কা গাছ, আবার একটা সজনে খাড়ার গাছও লাগিয়েছে। শীতের সময় সকালবেলায় সজনে ফুলে ছেয়ে থাকে তলাটা। ওদের পাড়ার অনেকেই আসে ফুল কুড়িয়ে নিয়ে যেতে। আর বিন্তির হাতের সজনে ফুল চচ্চড়ি তো কথাই নেই। যে একবার খেয়েছে সে কোনো দিনও ভুলতে পারবে না, এমন তার স্বাদ। বসে আছো কেন? একটু গড়িয়ে নাও গে, যাও। পুকুর থেকে বাসন কখানা ধুয়ে কাপড় কেচে ঘরে ঢুকতে ঢুকতে বলল বিন্তি। এবার ছেলেকে দুধ দিতে দিতে নিজেও একটু ঘুমোবে। জগাই নিজেও একটু শোবে বলেই ভাবছিল। আওয়াজটা আজ একটু চাপ হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো শুকনো গা মাখা আলু বেগুনের তরকারি রেঁধেছিল বিন্তি, সঙ্গে পার্শে মাছের সর্ষে ঝাল। খুব ভালো রাঁধে বউটা। রাতে একটা মাছ কম পড়ে গেল বটে, কিন্তু সে যাকগে। ওটা লক্ষ্মীছাড়ির পেটেই তো গেছে। যেটা রইল ওখানা বিন্তি খাবে ক্ষণ, ওর তরকারি দিয়েই হয়ে যাবে। বিড়িটায় শেষ টান দিয়ে ঘরে ঢুকল জগাই।
ছেলে হওয়ার পর কদিন থেকেই আলাদা শুচ্ছে বিন্তি। একটা পুরনো চওড়া বেঞ্চিতে নিজের আলাদা বিছানা করে নিয়েছে জগাই। তক্তপোষ একটাই ওদের। বিন্তি বলেছে পরে বেঞ্চিটা জোড়া লাগিয়ে নিলেই চলবে। কিন্তু নিজের বিছানার সামনে গিয়েই থ হয়ে যায় জগাই। ওর জায়গাতেই লম্বা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে লক্ষ্মীছাড়ি। দেখো কাণ্ড! এখানে কখন ঢুকলো? কখন থেকে চারদিকে খুঁজে মরছে লক্ষ্মীছাড়িটা। আজ সত্যিই লক্ষ্মীছাড়ি। নিজের গাটা পরিষ্কারও করেনি, সারা গায়ে রাজ্যের নোংরা। এই কোন ভাগাড়ে গিয়েছিল কে জানে। ছি ছি ছি, ওই নিয়ে একেবারে বিছানায় উঠে এসেছে। বিন্তি দেখলে আর রক্ষে রাখবে? অজানা আশঙ্কায় তেরিয়া হয়ে তাড়া দেয় জগাই। এই যা যা! থাক থাক, ছেড়ে দাও, ওকে কিচ্ছু বলো না, তুমি এদিকে আমার পাশে এসে শো, বাধা দেয় বিন্তি। অবাক চোখে চায় জগাই। বিন্তির গলার স্বর হঠাৎই অচেনা লাগে ওর। কি হলো? বিন্তি তার মানে জানে না যে লক্ষ্মীছাড়ি নোংরা গায়ে এখানে এসে শুয়ে আছে? তাও কিছু বলেনি, তাড়া দেয়নি? আশ্চর্য তো! আরে, হাঁ করে দেখছো কি? হতচ্ছাড়িটা বিয়েছে তো, চোখে দেখতে পাচ্ছ না? ভালো করে দেখো। ঝুঁকে পড়ে উকি মেরে চোখ রাখে জগাই। দেখে অবাক হয় ও। চারটে ধপধপে স্পঞ্জের গোলা মুখ গুজে পড়ে রয়েছে লক্ষ্মীছাড়ির কোলের কাছে। আর কেমন ভীরু অসহায় চোখ মেলে ওর দিকেই চেয়ে আছে লক্ষ্মীছাড়ি। ছেলের মুখে দুধ গুজে দিতে দিতে সেদিকে চেয়ে এক অন্যরকম গাঢ় স্বরে আবার বলে বিন্তি, জ্বালিয়ে খেলে আমায়, আপদ মরণও হয় না, ৭০ লক্ষ্মীছাড়ি। দুপুরে ভাত ঘুমের শোয়ার জায়গাটা বেদখল হয়ে গেলেও রাগ করে না জগাই। পুরো ঘটনাটা ভাবতে ভাবতে মনে মনে ফিক করে হেসে ফেলে সে। সত্যি, মায়াই যত নষ্টের মূল।